প্রফেসর সিরাজুল ইসলাম সাধারণ জীবনের আড়ালে যিনি আসলে একটি অসাধারণ জীবন অতিবাহিত করছেন। মামাবাড়িতেই পড়ালেখার হাতেখড়ি, সেখান থেকে ম্যাট্রিক পাস, তারপর চলে আসেন বাগেরহাটের ঐতিহ্যবাহী পিসি কলেজ ইন্টারমিডিয়েট পড়তে। এরপর চলে যান খুলনার বিএল কলেজে। সে উত্তাল দিনগুলো লেখাপড়া, সেখান থেকে তিনি চলে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ সেই চত্বরে, যার জ্ঞান এবং প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটে। এরপর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশ করেন। এরপরের গল্প অনেক। যে এক শিক্ষিত মানুষের সঙ্গে থাকা, জ্ঞানী মানুষের সঙ্গে থাকা, এটা হলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এবং আমার স্টুডেন্টদেরকে আমি আমার জীবনের গল্প, আদর্শের কথা আমি প্রাণ দিয়ে চেষ্টা করেছি যে তারা আমার কাছ থেকে কিছু শিখুক এবং তারা ভালো মানুষ হোক। 83 সালে সেই সময়ের আপনার বন্ধুরা পিসি কলেজ কেমন ছিল, শিক্ষকরা কেমন ছিলেন? আমার ব্যাচের যারা ছিল, আমার বন্ধুরা যতদূর জানা মতে 8 জন এখন ডাক্তার। আচ্ছা আচ্ছা। ইঞ্জিনিয়ার আছে 2 জন, ডাক্তার 2 জন থাকে অস্ট্রেলিয়ায়, একজন আছে ঢাকা মেডিকেলে, একজন খুলনা মেডিকেলে ছিলেন, এখন কোথায় আছে ঠিক জানি না। কেমন ছিল সেই সময়গুলো? অনেক সুন্দর সেই সময়ের যে ক্লাস হওয়া এবং প্রিন্সিপাল মুজিবুর রহমান স্যার, সে একটা অন্যরকম ব্যাপার স্যাপার আর কি। আমাদের হোস্টেল সুপার, আমি হলে থাকতাম, হোস্টেল সুপার ছিলেন আনসার স্যার। আচ্ছা। স্যারের মেয়ে মনিকা, উনি সম্ভবত এখন সচিব, এবং টুটুল ভাই হচ্ছে ডাক্তার ছিলেন। উনি আমাদের হোস্টেল সুপার ছিলেন, আমাদের লেখাপড়া খুব তদারকি করতেন, খোঁজ নিতেন রাত্রিবেলা গিয়ে হোস্টেলে আমরা পড়াশোনা করছি কিনা বিষয়টা উনি খবর নিতেন। এবং আমাদের যে শিক্ষকরা ছিলেন, অশোক স্যার বাংলা পড়াতেন, শ্রীকান্ত উপন্যাস, আচ্ছা আচ্ছা, অপূর্ব পড়ানো। আসাদুজ্জামান স্যার নিজে কবি, লেখালেখি করতেন। আমিরুজ্জামান স্যারের বাংলা পড়ানো মনে হতো যেন গল্প বলছেন, খুবই সুন্দর বিষয়টি। কেমিস্ট্রি মুজাফফর স্যার মুখস্থ পড়াতেন। আচ্ছা আচ্ছা। রব স্যার ফিজিক্স পড়াতেন, মনে যেন অভিনয় করছেন। আচ্ছা আচ্ছা। মতিন স্যারের প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান পড়ানো দাস। আচ্ছা, তারপরে এরকম অনেক স্যাররা ছিলেন। সেই সময় পিসি কলেজ তো খুব ঐতিহ্যবাহী ছিল। ঐতিহ্যবাহী পিসি কলেজ, অনেক জায়গা থেকে দূর থেকে শিক্ষার্থীরা পড়তে আসতেন। আমার বাড়ি থেকে হেঁটে আসতাম ঘষিয়াখালী 10 কিলোমিটার পায়ে হেঁটে। আচ্ছা আচ্ছা। এসে ওখান থেকে লঞ্চে উঠতাম, সেই লঞ্চের থেকে আমরা বাগেরহাটে এসে নামতাম, তারপরে এসে হোস্টেলে থাকতাম। ভোর রাত্রে রওনা দিতে হতো বাড়ি থেকে, অনেক দেরি হয়ে গেলে লঞ্চ পাবো না, 7টার মধ্যে লঞ্চ ধরতে হবে। সাংঘাতিক জীবনের অনেক গল্প অনেক চড়াই উতরাই। তাহলে আপনার জীবনে পিসি কলেজের ভূমিকা গুরুত্বপূর্ণই অনেক। দুইভাবে, এটা তো দুইভাবে দেখতে হলো আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে এইখানকার অবদান, এখানে শিক্ষা, শিক্ষকদের আদর্শ, আর এখন এসে চাকরি জীবনে যে ফিরিয়ে দেওয়া সেটা এখানে মানে পরিপূর্ণ হয়েছে। কৃপণভাবে ফিরিয়ে দেওয়া যতটুকু পেয়েছি, মানে যা পেয়েছি তার তুলনা নাই। সত্যি তাই জীবন। তারপর এই যে ভালোবাসা, কলিগদের ভালোবাসা, এই যে শ্রদ্ধা, এক সাংঘাতিক ব্যাপার। জীবন অসাধারণ সুন্দর, মানে এটা মানে মুখে বলে প্রকাশ করা যায়। শুরু একদিন করেছিলাম। আচ্ছা, পেছনে ফিরে যদি কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় যাদের সহযোগিতায় আপনার জীবন ধন্য হয়েছে, সেক্ষেত্রে 1 নম্বরে আমার বাবা। কারণ আমার এসএসসি পরীক্ষা একবার রেজাল্ট খারাপ হয়েছিল। আচ্ছা। তো 2-3 দিন পরে রাতের খাবার খাচ্ছি, আমরা একসঙ্গেই খাবার খেতাম, 5-6টা ভাই বোন আমরা, আব্বা মা একসঙ্গে। তো আমার আব্বা জিজ্ঞেস করছে, তুমি তো এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে এখন কি করবা? তা আমি বললাম যে আব্বা, পড়াশোনা তো আমার কি মনে হয় হবে না, আমি যে কেন ফেল করলাম আমি বুঝতে পারছি না। একটা সাবজেক্টে খারাপ হয়েছিল, ইলেকটিভ ম্যাথমেটিক্স। তা আমার বাবার একটা কথাই মনে পড়ে যে অনেকের বাবা মা দেখি বকাঝকা করে বা অনেক কিছু, আমার বাবা আমার বললেন, এবং বাবা বেশিরভাগ তুমি করে আমাদের সঙ্গে কথা বলতেন, সবার সঙ্গে, ছোটো বড়ো সবার সঙ্গে। আমাকে বললেন যে মানে গ্রাম্য ভাষা আর কি, নাও না ডুবলে পাকা মাঝি হওয়া যায় না, মানে এটা তো বুঝছে যে নৌকা না ডুবলে আর কি। তো তুমি একবার ফেল করেছো, কী হয়েছে, আবার পরীক্ষা দাও,
টাকা তো আমি দিব, তুমি শুধু পড়বা। ও, তার মানে আপনার বাবা যে লড়াকু মানসিকতা। হ্যাঁ, এই যে মানে তার যে এই যে অনুপ্রেরণা, আমি পরের দিনই আবার চলে গেলাম মামা বাড়ি। আবার আপনি হ্যাঁ, পরের বার ফার্স্ট ডিভিশনে পাস করলাম এসএসসি, এরপরে ইন্টারমিডিয়েট এখানে করলাম, তারপরে 16 BCS এর মাধ্যমে লেখাপড়া শেষ করে 16 BCS, তারপর নড়াইল ভিক্টোরিয়া কলেজ, এরপর পিসি কলেজ, এরপর বাগেরহাট সরকারি মহিলা কলেজ, আবার পিসি কলেজ। আপনার জীবনে আপনার স্ত্রীর ভূমিকা নিয়ে খুব সংক্ষেপে কিছু আমার বলতে স্ত্রীর বলবেন? ভূমিকা সবচেয়ে যেটা আমার জীবনের একটা বড় ইয়ে ছিল, আমার আব্বা যখন হজে গিয়েছিলেন আমরা ছোট ছিলাম, মা খুব কান্নাকাটি করছিলেন যে আমাদের রেখে মা যেতে পারছেন না। এরপর আমার ছোট ভাই গেল, তখন আমার মাকে দেখেছি আরও কান্নাকাটি করতে, আরও উতলা হয়ে গেছেন যে আমি তো যেতে পারলাম না। আমি বাড়ি গেলে আমাকে জড়িয়ে ধরে বলছেন যে আমার কপালে কি হবে না। আমি বললাম, মা তুমি দোয়া কর, হবে। আমি 17 সালে আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম, স্ত্রীকে সাথে নিয়ে। আচ্ছা আচ্ছা। এবং সেখানে আমার স্ত্রী সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, কারণ আমার মা তো হাঁটতে পারে না। মা এখনও বেঁচে আছেন, ওই তার মাজায় সমস্যা, হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে আমরা হজ করাইছি, এবং সেখানে আমার স্ত্রী বড় ভূমিকাটা পালন করেছেন। কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে পুরুষের প্রবেশ নিষেধ, সেই জায়গাগুলোতে আমার স্ত্রী তাকে সহযোগিতা করেছে। আপনি নিশ্চয়ই এটা ওনার এবং প্রতিও আমার জীবনের কৃতজ্ঞতা। একটা বড় অনুপ্রেরণা, মানে মানুষের বলা যায় যে আমি ভাগ্যবান মানুষ যে এরকম স্ত্রী পাওয়া, এটা একটা ভাগ্যের ব্যাপার। অত্যন্ত ধার্মিক, সৎ, এবং কি বলে গ্রাম্য ভাষায় যেটা বলে যে প্রতিভক্তা রমণী আর কি। এটা আসলে না বলে মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। স্যার, আপনার এই দীর্ঘ কর্মজীবনে নিশ্চয়ই অনেক সহকর্মীও আপনাকে ভালোবেসেছে বা অনুপ্রাণিত করেছে, অবশ্যই। সে তো- তাদের সম্পর্কে যদি একটু বলতেন। সে তো সহকর্মীদের মধ্যে আমার যারা এখন আছেন, প্লাস বিগত হয়ে গেছেন, যেমন আমার নড়াইলে প্রথম জীবনের আমরা যে 10-12 জন, একটা জিল্লুর রহমান, হাসান কবির, তারপরে আবু তাহের, তারপরে খলিলুর রহমান টিটু। তাদের কাছে কিন্তু শিখেছেন হ্যাঁ, নিশ্চয়ই। শিখেছি অনেক, এবং কিভাবে মানে মানুষের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, বন্ধুত্ব এগুলো ডেভেলপ করতে হয়, এই বিষয়গুলো। এবং প্রাণ খোলা যে মানুষ, যেমন হাসান কবির উদ্ভিদ বিজ্ঞান, এখন মনে করি ইয়েতে আছেন, মুন্সিগঞ্জের মানুষ উনি, এত দিল খোলা মানুষ এবং এত হাসি খুশি, হাতের লেখা সুন্দর, যে কোনো কাজ মানে যে খুব সহজে করে ফেলছেন উনি, খুব সহজে, দ্রুততার সাথে, মানে কোনো ইয়ে নাই, ওটা নিয়ে কোনো প্রেশানি নাই যে এত কাজ কি করে করব, কেন করব, কিচ্ছু নাই, কাজ বাচ্চে করে ফেলছেন। এই একটা খুব ইতিবাচক মানুষ। খুব ইতিবাচক মানুষ, এবং কারোর সাথে কোনো রাগারাগি নাই, খুব দিল খোলা মানুষ। জীবনের নুড়ি পাথর এই দীর্ঘ ভ্রমণেতে সংগ্রহ করেছেন। যদি পরবর্তী প্রজন্মের জন্য কিছু বলতে বলা হয় আপনাকে, সেটা হলো যে জীবনের সবচেয়ে বড় জিনিস হলো মানুষের সততা, 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 এবং সততার কোষ্ঠী পাথরে নিজেকে ঘষে, মানে সততা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এবং আমি মনে করি যে আমি সেই জায়গায় আল্লাহর রহমতে এবং আমার মনোবল যে আমি সেই জায়গায় ঠিক আছি। শিক্ষার্থীদের জন্য কঠিন পরিশ্রম বা কঠোর পরিশ্রমকে কীভাবে মূল্যায়ন করবেন? কঠোর পরিশ্রম আমার জীবন দিয়ে আমি বুঝি যে 10 কিলোমিটার হাঁটা, ওই যে শরৎচন্দ্রের সেই কত 2.5 ক্রোশ নাকি, 2.5 ক্রোশ। সেই বিদ্যার মতো আমাদেরও 10 কিলোমিটার হাঁটতে হয়েছে। আমিও ছেলে মেয়েদেরকে বলি যে আল্লাহ রসুলের যে হাদিস আছে যে জ্ঞান অর্জন করতে হলে সুদূর চীন দেশে যাও। আমার মনে হয় এর মর্ম কথা হচ্ছে যে কষ্ট করো, দূরে যাও, কষ্ট করো, আরও পরিশ্রম করো, এইটাই মনে দরকার। পরিশ্রম ছাড়া বিদ্যা অর্জন হয় না। হ্যাঁ, সব বইগুলো মাথার নিচে দিয়ে বালিশ বানায় শুয়ে থাকলে বিদ্যা মাথায় ঢুকে না। মন মনে হয় যে ওর জন্য পাতা উল্টাতে হয়, কষ্ট করতে হয়, পড়তে হয়। লড়াই সংগ্রামে হেরে যাওয়া আর ফিরে আসা, এর মধ্যে আপনি এর মধ্যে মাঝে মাঝে মনে হতো বিগত কিছুদিন যে আমি মনে হয় হেরে যাচ্ছি, অপমান অপদস্থ হয়েছি বিভিন্নভাবে। কিন্তু আর সবশেষে যে কষ্টটা ছিল যে শিক্ষকতা জীবনে প্রফেসর হওয়া, এটা মনে হয় আমার আর হবে না। মহান মাওলার ইচ্ছা সেটাও সেটা পূর্ণ হয়েছে। এখন আমার মনে হয় যে আমি একটা পরিপূর্ণ মানুষ। আমার জীবনের চাওয়া পাওয়া, বাকি যে কটা দিন আছে যেন ভালো থাকি, এবং পরকালে যেন আল্লাহ মুক্তি দিয়ে। এটা আপনার কাছে একটু জানতে চাই যে একজন শিক্ষক হিসেবে, একজন মানুষ হিসেবে জীবনে যতদিন এই পৃথিবীতে আছেন, আপনার তো কোনো না কোনোভাবে অবদান রাখার সুযোগ আছে, আপনি কি এটা মনে করেন? অবশ্যই, যতদিন আমরা বেঁচে থাকবো কোনো না কোনোভাবে তো অবদান রাখার সুযোগ আছে। সেই শিক্ষা কাজে লাগানোর অনেক সুযোগ আছে। এ ব্যাপারে কি আপনি কিছু ভেবেছেন? এ ব্যাপারে ওইভাবে স্ত্রীর কোনো সিদ্ধান্ত নিই নেই, কিন্তু পরিকল্পনা আছে যে আমি কিছু একটা করব। তো এই যে জীবন আল্লাহ আপনাকে দিয়েছিলেন, এই মূল্যবান জীবন, আপনার এই জীবন ভ্রমণকে উপভোগ করেছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ উপভোগ করছি। প্রতিটি পরতে
লড়াই ছিল, সংগ্রাম ছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে আমাকে এখনো পর্যন্ত আল্লাহ সুস্থ আপনি যে রেখেছেন। এখনো সুস্থ আছেন, তাই এখনো না? সুস্থ রেখেছেন, এটা বড় পাওয়া। এবং সব শেষে যেটা ভালো লাগছে আমার, যখন প্রফেসর হয়েছি এবং সব শেষে পিসি কলেজ মসজিদের অসমাপ্ত কাজ, এটা আমি দায়িত্ব নিয়েছি এবং কাজ চলমান চলতেছে। আচ্ছা। স্যার, প্রিন্সিপাল স্যার অত্যন্ত ভালো মানুষ, বিজ্ঞ মানুষ, উনি আমাকে ডেকে বলেছেন যে কাজটা আপনি শেষ করেন যতটুকু পারেন, যে কাজ চলমান, এটা আমি করতেছি। এইটা আমার আরেকটু ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমি অন্তত একটা এই শেষে সেই কাজটুকু করতে পারছি। এই সুযোগটা ছিল না আমাদের কিছুদিন আগে। আল্লাহ সিরাজ স্যারের কথা বলতে গেলে উনি একজন অসাধারণ মানুষ। হ্যাঁ, ওনার পারফরমেন্স, সকাল 9টায় উনি কলেজে আসেন, প্রতিদিন একই সময় কলেজে আসেন। এটা ওনার একটা হয়ে গেছে যে কলেজে না আসলে ভালো লাগে না। আর নামাজের আগ পর্যন্ত কলেজেই ঘোরাঘুরি করে, ক্লাস থাকলে ক্লাসটা নেয়। আসলেও উনি শুধু বিভাগের কথা না, বিভাগ বলতে গেলে বিভাগ কলেজ। না, পুরো কলেজ, সামগ্রিক কলেজ কোথায় নাই, মসজিদ, তারপরে কলেজের যে হোস্টেল, এগুলো সব কিছুতেই সিরাজ স্যার ছাড়া কোনো কিছু হয় না। মানে সব কিছুতেই সিরাজ স্যারের ডাক পড়ে যে এই সমস্যা। তারপরে ছাত্র রাজনীতি, হ্যাঁ, ছেলে মেয়েদের কন্ট্রোল করা, যে আমরা বললে কিন্তু শুনে না, কিন্তু ওনার যে ব্যক্তিত্ব সেটা আসলে অসাধারণ। মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার সম্পর্কে যদি বলতে হয়, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক এই পিসি কলেজ থেকে না। যখন সে সরকারি মহিলা কলেজ, বাগেরহাট সরকারি মহিলা কলেজে সে কর্মরত ছিল, তখন থেকেই তার সাথে আমার ব্যক্তিগত পর্যায় থেকে তার সাথে আমার পারিবারিক সম্পর্কে আমি আবদ্ধ হয়ে যাই। কারণ আমার ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন সে আল্লাহর ঘর প্রদর্শন করা, এই প্রফেসর সিরাজ স্যারের হাত ধরেই আমার এটা সম্ভব হয়েছে। স্যার আমাকে নিয়ে গেছে ওমরা করতে, আমার আম্মা সহ। স্যার আমাকে আল্লাহর ঘর দেখাই বলছে যে এই আল্লাহর ঘর। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এ যাবৎকাল পর্যন্ত। আর যদি স্যারের কর্মজীবনের কথা বলি, আমি দেখেছি স্যার শুধু একজন শিক্ষক বান্ধব ছিল না, সে শিক্ষার্থী বান্ধব ছিল। শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো সে খুব সুন্দরভাবে উপস্থাপন করতো অধ্যক্ষ মহোদয়ের কাছে, কীভাবে শিক্ষার্থীদের আরও পড়াশোনায় আগ্রহী করা যায়, কলেজমুখী করা যায়, এইগুলো সবসময় স্যার খুব দেখত এবং পরামর্শ দিত। এবং আমাদের শিক্ষকরা এক জায়গায় থাকতে সবাই একরকম না, কারোর মধ্যে যদি কখনো কোনো বিষয়ে অমিল হতো, স্যার মীমাংসা করে দিত, যেটা তাকে আমি একজন গুরুজন বা একজন অভিভাবক হিসাবে তাকে আমি পেয়েছি। তো স্যার আজকে চলে যাচ্ছে, অনেক স্মৃতি স্যারের সাথে যদি বলতে যাই অনেক সময়ের পর সময় লাগবে। তারপরও স্যার চলে যাচ্ছে, এটাই চাকরির নিয়ম। স্যারের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সুস্বাস্থ্য হোক, দীর্ঘায়ু হোক, এই কামনা করছি। ধন্যবাদ। মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার, তিনি পিআরএল জনিত অবসরে যাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে অনুভূতিটা বিচিত্র হয়, কারণ উনি আমার দীর্ঘদিনের সহকর্মী, অনেক স্মৃতি আছে তার সাথে জড়িত। তো বিদায়বেলা আসলে কি বলবো, তো একটা কথাই বলি, তিনি অত্যন্ত রেসপন্সিবল ছিলেন এবং এই সরকারি প্রফুল্লচন্দ্র কলেজের বিভিন্ন সংকটে তাকে আমি খুব ইতিবাচক ভূমিকা রাখতে দেখেছি এবং বিশেষ করে সহকর্মীদের পরামর্শ দেওয়া, কলেজের কোনো সংকটে কীভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারি, এই বিষয়ে তার ভূমিকাগুলো ছিল অসাধারণ। আর যেহেতু তিনি চলে যাবেন অবসরজনিত কারণে, কোনো একটা শূন্যতা তৈরি হবে, এটা আমার মনে হয় আমরা যারা সহকর্মী আছি বা আমাদের শিক্ষার্থীরা আছে, তারা সবসময় এই শূন্যতাটা অনুভব করবে। তো আরও অনেক অনুভূতি ছিল, তবুও শুধু এটুকুই বলবো, আমি সিরাজ স্যারের সুস্থতা কামনা করি, দীর্ঘজীবন কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় সিরাজ স্যারকে নেক হায়াত দান করেন। ধন্যবাদ। আমার তো এই কলেজে সার্ভিস মোটামুটি 3 বছর, প্রায় 3 বছর। হ্যাঁ, তা এখানে যোগ দেওয়ার পরে সিরাজ স্যারের সাথে পরিচয়, আর সেই পরিচয় একসাথে 3 বছর কাটালাম, অনেক কাজ একসাথে করেছি। সেই ভিত্তিতে ওনাকে আমি যতটুকু বুঝেছি, জেনেছি, তা হলো যে সিরাজ স্যার মানুষ হিসেবে সৎ মানুষ, একজন তিনি ব্যক্তিগতভাবে একটা দৃঢ় নৈতিক একটা অবস্থান তার আছে সব ক্ষেত্রেই। আর সহকর্মীদের সাথে খুবই সহযোগিতা পরায়ণ মানুষ ছিলেন তিনি।
মানে দেখেছি আমি যে আমাদের বিভিন্ন সহকর্মী বিভিন্ন ধরনের কেউ কোনো ধরনের সমস্যা বা ঝামেলার মুখোমুখি হলে সিরাজ স্যার থেকে পরামর্শ নিত এবং উনি মোটামুটি একটা সবসময় সৎ পরামর্শ এবং ইতিবাচক পরামর্শ দেওয়ার চেষ্টা করতেন দেখেছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিঃসুপ আপনার মনে পুড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ।